আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নেই সংখ্যা পদ্ধতি কি। সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যা লেখা এবং প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তো সংখ্যা পদ্ধতিকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পজিশনাল পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল পদ্ধতি। তো পজিশন হচ্ছে অবস্থান, মানে যে সংখ্যার অবস্থান নির্দিষ্ট থাকে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আর যে সংখ্যার পজিশন নির্দিষ্ট থাকে না বা অবস্থান নির্দিষ্ট থাকে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে আছে বেশ কয়েকটা সংখ্যা পদ্ধতি আছে, যেমন টালি, হ্যাঁ, বা ট্যালি, মেয়ান, রোমান, হায়ারোগ্লিফিক। তো আমরা হচ্ছে রোমান সংখ্যা জানি যে এখানে আই দ্বারা ওয়ান বোঝায় একটা আই, বা দুইটা আই দ্বারা হচ্ছে টু বোঝায়। তো এখন আমরা যদি এই সংখ্যাগুলোর অবস্থানে পরিবর্তন করি তাহলে এর মানে কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এই আইটাকে যদি আমি প্রথমে নেই আর এইটাকে যদি পরে নিই তাহলে মানে কোনো পরিবর্তন হয় না। রোমান সংখ্যা। আর টালি সংখ্যা তো আমরা জানি যে একটা দাগ দিয়ে হচ্ছে একটা সংখ্যা বোঝায়, দুইটা দাগ দিয়ে দুইটা, বা তিনটা দাগ দিয়ে তিনটা। তো ধরি এখানে তিনটা দাগ দিয়ে আমি হচ্ছে তিন বোঝালাম, ঠিক আছে। তো এখন আমি যদি এই দাগগুলা, এই যে শেষের দাগটা যদি প্রথমে দেই, তারপর এটা যদি এখানে আনি আর এটা যদি শেষে নিয়ে যাই, তাও কি মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যার পজিশন নির্দিষ্ট নয়। আমরা চাইলে এই প্রথমটাকে শেষে দিতে পারি, শেষেরটা প্রথমে আনতে পারি, বা অবস্থান পরিবর্তন করলেও মানের খুব বেশি পার্থক্য হয় না। তারপর একটা পদ্ধতি হচ্ছে মেয়ান, আরেকটা হচ্ছে হায়ারোগ্লিফিক। হায়ারোগ্লিফিক হচ্ছে পবিত্র লিপি। তো এরকম বেশ কয়েকটা আছে। তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। পরীক্ষায় পজিশনাল সংখ্যা পদ্ধতি থেকে প্রশ্ন আসে, আর নন পজিশনাল থেকে তেমন প্রশ্ন আসে না। জাস্ট হয়তো আসে যে কখনো যে খতে আসে পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো, বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে কি, যে সংখ্যার অবস্থান নির্দিষ্ট সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। বা যেমন পজিশনাল সংখ্যা পদ্ধতিকে চার ভাগে ভাগ করা যায়, যেমন বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। তো এগুলো তোমরা অবশ্যই জানো। যেমন বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি, অর্থাৎ বাইনারি সংখ্যা প্রকাশ করার জন্য দুইটা অঙ্ক প্রয়োজন। বেস বা ভিত্তি হচ্ছে দুই। বাইনারি সংখ্যার বেস হচ্ছে হচ্ছে দুই, অক্টালের হচ্ছে আট, আর ডেসিমেলের হচ্ছে 10, হেক্সাডেসিমাল হচ্ছে 16। আর এখানে কিছু বিষয় আমাদের জানা উচিত, যেমন আমাদের যে সংখ্যা যে শূন্য, শূন্য প্রথম প্রচলিত হয় ভারতবর্ষে, এবং আমাদের যেটা ইনফিনিটি চিহ্ন আছে বা অসীম, এই অসীমটা প্রথম প্রচলন করেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। তো আমাদের যে এখন আমরা বলবো যে বাইনারি ভিত্তি কেন দুই, অক্টালের ভিত্তি কেন 8, ডেসিমেলের কেন 10 ভিত্তি, ঠিক আছে। অর্থাৎ বাইনারি সংখ্যাকে প্রকাশ করার জন্য আমাদের দুইটা অঙ্কের প্রয়োজন সর্বনিম্ন, যেটা হচ্ছে 0 আর 1, বা যেটাই বলি দুইটা। অক্টালের জন্য হচ্ছে আমাদের 8টা অঙ্কের প্রয়োজন, 0 থেকে 7 পর্যন্ত। ডেসিমেলের হচ্ছে 10টা অঙ্ক বা সংখ্যার প্রয়োজন, 0 থেকে 9 পর্যন্ত। এবং হেক্সাডেসিমেল হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, তারপরে হচ্ছে এ বি সি ডি ই ই এবং এফ পর্যন্ত। এগুলো হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এবার আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে বিস্তারিত জানবো। যে এখানে আছে সংখ্যা পদ্ধতির নাম, মৌলিক চিহ্ন বা অঙ্ক, তারপরে আছে বেস বা ভিত্তি, তারপরে হচ্ছে উদাহরণ। তো এখানে সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে বাইনারি। বাইনারির যে সংখ্যা পদ্ধতি, এর মৌলিক চিহ্ন বা অঙ্ক হচ্ছে 0 আর 1। তো পদ্ধতি কম্পিউটারে হচ্ছে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় সেটি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দুই। কেন বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি কেন দুই, সেটা হচ্ছে বাইনারি সংখ্যাকে প্রকাশ করার জন্য যে মৌলিক অঙ্ক বা চিহ্ন আছে সেটা হচ্ছে দুইটি, 0 আর 1। আর এটা একটা উদাহরণ দেওয়া আছে। বাইনারি সংখ্যা একটা উদাহরণ হচ্ছে 101, ভিত্তি হচ্ছে 2। তারপর হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টালের হচ্ছে মৌলিক চিহ্ন, অক্টালের মৌলিক চিহ্ন বা অঙ্কগুলো হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। আর অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে 8। অর্থাৎ অক্টাল সংখ্যাকে প্রকাশের জন্য সর্বনিম্ন হচ্ছে যে মৌলিক চিহ্ন আছে সেগুলো হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। অক্টাল একটা উদাহরণ হচ্ছে 267 অক্টাল। তারপর হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন বা অঙ্কগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। আর ডেসিমেলের বেস বা ভিত্তি হচ্ছে 10। যেহেতু 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা, তার ডেসিমেল সংখ্যা বেস বা ভিত্তি হচ্ছে 10।
আর এখানে 453টা ডেসিমেল সংখ্যার উদাহরণ। তারপর হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা। হেক্সাডেসিমেল সংখ্যার হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি হচ্ছে বা বেস হচ্ছে 16, 0 থেকে 9 পর্যন্ত। তারপর হচ্ছে এ বি সি ডি ই এফ। এখানে এর মান হচ্ছে 10, বির মান হচ্ছে 11, সির মান 12, ডির মান 13, ইর মান 14, এফ এর মান 15। আর হেক্সাডেসিমেল উদাহরণ হচ্ছে 5AF, একটা উদাহরণ দেওয়া হলো আর কি। এরকম অনেক উদাহরণ দেওয়া যায় হেক্সাডেসিমেলের। এবার আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে জানবো, যে কিভাবে ডেসিমেল থেকে বাইনারি এবং ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়। তো পরীক্ষায় এরকম নিয়মগুলো আসে, তো আমরা এগুলো একটু আলোচনা করবো। তার আগে আমাদেরকে নিয়ম জানতে হবে যে আমরা কিভাবে ডেসিমেল থেকে বাইনারি বা ডেসিমেল থেকে অক্টাল বা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে নিব। বেস দিয়ে পূর্ণ অংশকে, অর্থাৎ পূর্ণ যে সংখ্যাটা থাকবে সেটাকে ভাগ করতে হবে এবং ভগ্নাংশকে গুণ করতে হবে, অর্থাৎ দশমিকের পরের অংশকে আমরা বেস বা ভিত্তি দিয়ে গুণ করব। তো এখন আমরা প্রথমে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করব। 50.25 যেটা হচ্ছে ডেসিমেল সংখ্যা, এটাকে আমরা হচ্ছে বাইনারিতে রূপান্তর করব। তো বাইনারিতে রূপান্তর করার জন্য আমাদের নিয়ম হচ্ছে এটাকে বেস দিয়ে, পূর্ণ সংখ্যায় আমাদের কি করতে হবে, বেস দিয়ে ভাগ করতে হবে পূর্ণ সংখ্যাকে। আর আমাদের যে ভগ্নাংশের অংশ আছে সেটাকে আমাদের বেস দিয়ে গুণ করতে হবে। তো এখানে 50.25-এ এই 50 হচ্ছে পূর্ণ সংখ্যা, পুরা 50 এখানে, আর এই 0.25 হচ্ছে ভগ্নাংশ। তো আমরা 50কে আমাদের বাইনারি যে সংখ্যার ভিত্তি 2, 2 দিয়ে ভাগ দিলে, 2 দিয়ে 50কে ভাগ দিলে 25 বাদ যায়, হাতে থাকে না, হাতে থাকে 0। আবার 2 দিয়ে 25কে ভাগ দিলে 12 বাদ যায়, 12 দুগুণে 24, আর হাতে থাকে 1। আবার 2 দিয়ে 12কে ভাগ দিলে 6 বাদ যায়, 6 দুগুণে 12, হাতে থাকে না, হাতে থাকে 0। আবার 2 দিয়ে 6কে ভাগ দিলে 3 বার যায়, 3 দুগুণে 6, হাতে থাকে 0। আবার 2 দিয়ে 3কে ভাগ দিলে 1 বার যায়, হাতে থাকে 1। তো আমরা সবাই হচ্ছে এতটুকু মোটামুটি ভালোই করি ঠিকভাবে, কিন্তু শেষে আইসা আমরা একটু ভুল করে ফেলি। যেমন 2 দিয়ে 1-এর ভাগ দিলে কিন্তু 1 বারও যায় না, 0 বার যায়, 0 বার যায়, ঠিক আছে। তো 0 বার গেলে হাতে থাকে কত, 1। তো অনেকে কি করে এইখানে 1 লিখে ফেলে ভুলে, তো এটা ভুল হয়। তো 2 দিয়ে 1কে ভাগ দিলে 1 বারও যায় না, 0 বার যায়, আর হাতে থাকে 1। এগুলো হচ্ছে হাতের সংখ্যা। আর এটা হচ্ছে যে আমাদের যে গুরুত্বপূর্ণ যে বিটগুলো নেওয়া হবে সেটা হচ্ছে এই নিচের দিক থেকে উপরের দিকে। এটা হচ্ছে এমএসবি। এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এলএসবি হচ্ছে লেস্ট সিগনিফিক্যান্ট বিট। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিটগুলো হচ্ছে আমরা নিচের থেকে নেব উপরের দিকে। আর এবার হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে, তো ভগ্নাংশ হচ্ছে 0.25। তো এটাকে আমরা বাইনারিতে নেওয়ার জন্য আমরা ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে, গুণ করতে হবে বেস দিয়ে। তো বাইনারি সংখ্যা বেস হচ্ছে 2, এই জন্য আমরা 0.25কে 2 দিয়ে গুণ করব যতক্ষণ না পর্যন্ত আমাদের গুণফল 0 হয় বা এখানে মিলে যায় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তো এখন আমরা 0.25কে 2 দিয়ে গুণ দিলে হচ্ছে 0.25, অর্থাৎ 0.50 হয়। তো 0 হচ্ছে একটা বাইনারি অঙ্ক বা বাইনারি ডিজিট। আবার 10 এবং যখন আমরা 0.50 পাবো তখন শূন্যটাকে বাদ দিয়ে আমরা দশমিক অংশটাকে গুণ দিব, যেহেতু 0.50 সেকেন্ড। তো 0.50 আবার 2 দিয়ে গুণ দিলে হয় 100 বা 1.00। তো এখন আবার আমরা যদি এই শূন্যকে 2 দিয়ে গুণ দিই তাহলে সেটা 0 হয়, মানে এরপরে আর মান বাড়ে না, তাহলে এটা আমরা গুণ দিব না। তো পরীক্ষায় যদি 0.25 তাহলে সবই মিলে যাবে 2 বার গুণ করলে, কিন্তু অনেক সময় এমন ভগ্নাংশ দেওয়া থাকে যাতে 2 বার 3 বার দিলেও কি আমাদের এখানে গুণফলে 0 পায় না। তখন আমরা সেই ভগ্নাংশকে সর্বোচ্চ 4 বার গুণ করব এবং গুণ করার পর বাইনারি ডিজিটটা লিখবো। এখন আমরা হচ্ছে যে ভগ্নাংশকে হিসাব করে যে সংখ্যাগুলো পাই বা ডিজিটটা পাই সেটা হিসাব করব। তো 50.25কে যদি আমি বাইনারিতে রূপান্তর করি তাহলে সেটা হবে এরকম, যে আমাদের এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট আগে। তো আমরা এখান থেকে নিচের থেকে উপরের দিকে হিসাব করব। তো হচ্ছে 1 1 1 1, তারপর হচ্ছে 0 0 1 0, তারপর হচ্ছে আমাদের এই দশমিক অংশ বা ভগ্নাংশ, তো এই জন্য আমরা একটা দশমিক দিয়ে দিলাম। আর ভগ্নাংশের ক্ষেত্রে বিপরীত, সেটা হচ্ছে বেস দিয়ে গুণ হয়, তো এই জন্য বিটগুলো, গুরুত্বপূর্ণ বিটগুলো কি উপরের থেকে নিচের দিকে যাবে। তো প্রথম বিট হচ্ছে 0, পরের বিট হচ্ছে 1, 0 আর 1। তাহলে এটা হচ্ছে আমাদের বাইরে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর পদ্ধতি। তো এখন আমরা দেখবো যে আমাদের যে
রূপান্তরটা ঠিক আছে কিনা, যে 50.25কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি এরকম হয় কিনা। এই জন্য আমরা হচ্ছে বাইনারি টেস্ট করে এটা যাচাই করতে পারি। তো বাইনারি টেস্ট কোড হচ্ছে, তো আমরা 50 হিসাব করবো, যেমন 32 আর 16 হচ্ছে 48, 48 আর 2 50। তো আমরা এই জন্য 32-এ সংখ্যাটাকে অন করে দেবো 1 দিয়ে, আর 16-কে অন করে দেবো। 32 আর 16 48, 48 আর 2 50। আর বাকিগুলো যেহেতু হচ্ছে না, আমাদের প্রয়োজন পড়ে না, তাহলে সেগুলো আমরা 0 দিয়ে অফ করে দেবো। তো আমাদের পরীক্ষার সময় এগুলো, এটা হচ্ছে আমাদের শর্টকাট টেকনিক, যে যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের জন্য আমরা বাইনারি টেস্ট কোড ব্যবহার করতে পারি। এটা এমসিকিউর জন্য আসে, এমসিকিউ আসলে আমরা এটা ব্যবহার করবো। আর যদি আমাদের লিখিত পরীক্ষা আসে তাহলে আমরা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বেস দিয়ে ভাগ করব, আর ভগ্নাংশের ক্ষেত্রে বেস দিয়ে গুণ করব। এবার আমরা ডেসিমেল সংখ্যাকে অক্টালে রূপান্তর করব। তো আমরা একটা ডেসিমেল সংখ্যা লিখলাম 75। তো সেটাকে আমরা যদি অক্টালে নিতে যাই, তো অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে 8। তো আমরা এটার পূর্ণ অংশ, যেটা আমরা পূর্ণ অংশ লিখছি, ভগ্নাংশ লিখিনি, সেই জন্য আমরা পূর্ণ অংশকে বেস দিয়ে ভাগ করব। তো অক্টালে বেস হচ্ছে 8, 8 দিয়ে 75-কে ভাগ দিলে 9 বার যায়, 8 9 72, আর হাতে থাকে 3। আবার এবার 9-কে 8 দিয়ে ভাগ দিলে একবার যায়, 8 একে 8, হাতে থাকে 1। 8 দিয়ে 1-কে ভাগ দিলে 0 বার যায়, না 8 দিয়ে 1-কে ভাগ দিলে একবারও যায় না, 0 বার যায়, তো হাতে থাকে 1। তো আমরা এখান দিয়ে পূর্ণ অংশের ক্ষেত্রে এমএসবি হবে নিচে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এলএসবি হবে উপরে লেস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে 75 দশমিক সংখ্যাটাকে যদি আমি অক্টালে নেই, তাহলে এটার মান হবে, মানে নিচ থেকে যাব 113, অর্থাৎ 113। তো সবগুলোর নিয়ম একই, ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, জাস্ট হচ্ছে বেস দিয়ে পূর্ণ অংশকে ভাগ করতে হবে আর ভগ্নাংশকে গুণ করতে হবে। এবার আমরা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তো আমরা একটা ডেসিমেল সংখ্যা লিখলাম 175, এটাকে আমরা হেক্সাডেসিমেল নিব। তো হেক্সাডেসিমেলে নেওয়ার জন্য হেক্সাডেসিমেলের যে ভিত্তি বা বেজ আছে, এটা দিয়ে আমরা দশমিক সংখ্যাটাকে ভাগ দিব। তো হেক্সাডেসিমেলের বেজ বা ভিত্তি হচ্ছে 16, এই জন্য আমরা 16 দিয়ে 175-কে ভাগ করব। এটা হচ্ছে 175। তো এটাকে আমরা হেক্সাডেসিমেলে নেওয়ার জন্য 16 দিয়ে ভাগ করব, যেহেতু হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16। তো 16 রে হচ্ছে 175-এর মধ্যে 10 বাদ যায়, 10 16 160, 10 16 160, 10 বাদ যায়, আর হাতে থাকে 15। আবার এবার 10-কে হচ্ছে আমি 16 দিয়ে ভাগ করব, যে 16 দিয়ে হচ্ছে 10-কে ভাগ করা যায় না, অর্থাৎ 0 বার যায়, তাহলে হাতে থাকবে 10। তাহলে এটা হচ্ছে এখানে এমএসবি, আর এটা এলএসবি। আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল হবে সেটা নিচের থেকে। তো আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এই যে 10, হেক্সাডেসিমেলে কিন্তু 10 সংখ্যাটি নেই। হেক্সাডেসিমেল 0 থেকে 9 পর্যন্ত, তারপরে এ থেকে F পর্যন্ত, মানে 9 আর 10 হচ্ছে কি 10, মানে হচ্ছে এ। তাহলে এখানে এই 10-এর পরিবর্তে আমরা লিখতে পারি এ, আর এখানে 15, হেক্সাডেসিমেল 15 নেই, 15-এর পরিবর্তে আমরা লিখতে পারি এফ। ঠিক আছে, তাহলে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যাটা হবে এ আর এফ। এখানে হেক্সাডেসিমেল বেস হচ্ছে 16। তাহলে আমরা দশমিক সংখ্যা 175-কে যদি হেক্সাডেসিমেলে রূপান্তর করি, তাহলে সেটা হবে এএফ। এবার আমরা শিখব কিভাবে বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, কিংবা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করা যায়। এর আগে আমরা শিখেছিলাম ডেসিমেল থেকে কিভাবে বাইনারি, অক্টাল কিংবা হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়। তো এবার শিখবো আমরা বিপরীত। তো সেক্ষেত্রে আমাদের নিয়মটাও বিপরীত হবে। আগে হচ্ছে আমরা বেস দিয়ে পূর্ণ অংশকে ভাগ করতাম, কিন্তু এবার করে আমরা বেস দিয়ে পূর্ণ অংশকে গুণ এবং ভগ্নাংশকে ভাগ করব, যেহেতু আমাদের এবার নিয়মটা বিপরীত। তো বাইনারি থেকে এবার আমরা হচ্ছে ডেসিমেলে রূপান্তর করব। তো আমরা যে কোনো একটা বাইনারি সংখ্যা লিখলাম, যেটা হচ্ছে 1011.11। তো প্রথমে হচ্ছে আমাদের এটার জন্য এতটুকু হচ্ছে আমাদের পূর্ণ অংশ বাইনারি ক্ষেত্রে, আর এটা হচ্ছে ভগ্নাংশ। তো পূর্ণ অংশের ক্ষেত্রে কি করতে হবে, বেস দিয়ে গুণ করতে হবে। তো তার আগে আমরা এটাকে একটু পাওয়ারটা লিখে দিই উপর দিয়ে, যে 1 এর পাওয়ার 0, এটা হচ্ছে 1 2 3।
তো এগুলো হচ্ছে আমাদের বেজের উপর পাওয়ার থাকবে। আর এটা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে বা দশমিকের অংশের পরের ক্ষেত্রে -1 -2। তো আমরা যদি এবার একটু হিসাব করি, তো এখান থেকে এটা হচ্ছে 1, আর আমাদের বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2, আর 2 এর এখানে ওই 1 এর উপর পাওয়ার হচ্ছে 3। এটা আমরা যোগ দিয়ে দিলাম এখন। আবার এখানে হচ্ছে 0 সংখ্যাটা, আর বাইনারি সংখ্যার বেস 2, আর 0 উপর পাওয়ার হচ্ছে 2, প্লাস তারপর হচ্ছে 1, বাইনারি সংখ্যার বেস 2, পাওয়ার হচ্ছে 1। তারপর হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, যেহেতু 1 এর উপর পাওয়ার 0, তো আমাদের বেস লিখতে হবে অবশ্যই। তারপর হচ্ছে প্লাস, তাছাড়া দশমিক অংশের ক্ষেত্রে এটা হচ্ছে 1 ইন্টু, এটাকে লিখবো আমরা 2 ইনভার্স 1। এখানে পাওয়ার আর যেহেতু ইনভার্স আছে এখানে 2 ইনভার্স 1 প্লাস 1 ইন্টু 2 ইনভার্স 2। তো এখানে আহ, যেটা একটা ব্যাপার বলে রাখি, যে 2 ইনভার্স 1 কে লেখা যায় 1/2, আর 2 ইনভার্স 2 কে লেখা যায় 1/2 স্কোয়ার। তো আমরা যদি লিখি, এটা 1, আর 2 কিউব মানে 2, 3 বার লিখে গুণ করা, তো 3 বার লিখলে হচ্ছে 8 হয়, 8 একে 8। যদি আমরা একটু ভাঙিয়ে লিখি অবশ্য, এই 8 প্লাস 0 দিয়ে আমরা যে কোনো সংখ্যা গুণ করলে 0 হবে। তারপর আমরা একটু লিখছি 0, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর এখানে মান হবে 0, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 একে 2, প্লাস, আর এখানে হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তো আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 0 থাকে তার মান হয় 1। সেটা যদি এও হয়, a টু দি পাওয়ার 0 হয়, তাও 1, বা 5 টু দি পাওয়ার, বা যে যে কোনো সংখ্যা বা যে কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 থাকে সেটার মান হবে 1। তো এখানে এই 2 টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1, তাহলে 1 একে 1 হবে। তো এখানে হবে 1 ইন্টু 1, আর প্লাস এটা হচ্ছে 1 ইন্টু 2 ইনভার্স মানে 1/2, মানে হাফ আর কি, প্লাস 1, 2 ইনভার্স 2 মানে 1/2 স্কোয়ার। আমরা আগে মানটা লিখে দিয়েছিলাম, যাই হোক। তো এখন আমি একটু যদি হিসেব করি, তাহলে 8 একে 8, আর 0 দিয়ে 4 রে গুণ দিলে বা 0 হবে, 2 একে 2, প্লাস 1 একে 1, আর এখানে 1 গুণ হাফ, হাফ মানে হচ্ছে 0.5, তো এটা হবে 0.5, প্লাস তারপর হচ্ছে 1/2 তো এটার মান হচ্ছে 0.25, মানে 1 এর 4 ভাগ করবো, 2 স্কোয়ার মানে 4, 1/4 মানে এই 1/4 এর মান হচ্ছে 0.25, আর এই 1/2 এর মান হচ্ছে 0.50। ঠিক আছে, তো এটা যদি আমরা একটু লিখে দেই, হচ্ছে 1/4 এরকম আর কি। তো আমরা এটা কিছু হিসাব করি, তো এরকম হবে 8 এর দিয়ে 10, 10 আর 1 11, তাহলে হচ্ছে 11.5, মানে এটাকে আমরা 50 বলতে পারি, কারণ দশমিকের পরে হচ্ছে শূন্যের দাম নেই, ঠিক আছে, বা 50 লিখে দিলে হয়, 5 লিখে দিলে হয়। তো 50 দশমিক 25 যোগফল করলে 75 হয়, 11.75। তাহলে এটাই হচ্ছে আমাদের দশমিক মান। এবার আমরা অক্টাল থেকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। তো আমরা একটা অক্টাল সংখ্যা লিখলাম 213, তো সেটাকে আমরা ডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। তো সেই নিয়ম আমাদের আগের মতোই, যে বেস দিয়ে পূর্ণ অংশকে গুণ করতে হবে এবং ভগ্নাংশকে ভাগ করতে হবে। যেহেতু আমাদের এখানে ভগ্নাংশ নেই, তো আমরা পূর্ণ অংশটার হিসাব করবো এখানে। তো তার আগে আমাদের এখানে এই পূর্ণ অংশের উপর দিয়ে আমরা একটা পাওয়ার লিখে নিতে পারি। পাওয়ার লিখে নিলে হয়, না লিখলেও হবে, 0 1, জাস্ট আমাদের হিসাবের সুবিধার্থে পাওয়ারটা লিখতে হয়। তো আমরা প্রথম সংখ্যাটা লিখবো। তো প্রথমে হচ্ছে 2, আর আমাদের অক্টালের ভিত্তি হচ্ছে 8, আর এখানে 2 এর উপর পাওয়ার হচ্ছে 2, তো এটা লিখে দিলাম। তারপর হচ্ছে প্লাস 1 গুণ, তো অক্টালের ভিত্তি ডেটটা লিখলাম 8, তো 1 এর উপর পার হচ্ছে 1, 1 লিখলাম, প্লাস 3 গুণ অক্টালের বেজ লিখলাম, তারপর এখানে 3 উপর পাওয়ার কত 0, 0টা লিখলাম। এবার আমরা একটু হিসাব করি,
তো এটা হচ্ছে 2। আর এখানে আছে 8 স্কোয়ার। 8 স্কোয়ার মানে হচ্ছে 8 দুইবার লিখে গুণ করা, 8 8 64। তারপর এরকম 64 যোগ, তারপর হচ্ছে 1। 8 টু দি পাওয়ার 1 মানে 8 একবার লিখে গুণ করা, 8 একে 8। তাহলে এখানে 8 লিখলাম আমরা, প্লাস 3 ইন্টু। তো অনেকে এখানে এসে একটু ভুল করে ফেলে। তো আমাদের মাথায় রাখতে হবে যে একটা বিষয় মাথায় রাখতে হবে, যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার মান হয় 1। সেটা 8 টু দি পাওয়ার হোক বা 2 হোক, 8 হোক, হ্যাঁ, 16 হোক, ঠিক আছে। যেটার উপরেই, যে কোনো সংখ্যার উপরেই পাওয়ার যদি 0 হয় তার মান হয় 1। তাহলে 8 টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1। এখন আমরা একটু হিসাব করি। 64 দিয়ে গুণ হচ্ছে 128, তারপর হচ্ছে 8 একে 8, তারপর হচ্ছে 3 একে 3। যদি হিসাব করি কত হয়, 3 আর 8 11, 11 আর 8 হচ্ছে 19, 19 এর 9, হাতে আছে 1, 2 এর 3। তাহলে 213 যে অক্টাল সংখ্যা আছে, এটাকে যদি আমি ডেসিমেলে রূপান্তর করি সেটা হবে 139। এবার আমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। তো আমরা একটা হেক্সাডেসিমেল সংখ্যা লিখলাম, সেটা হচ্ছে A2F। তো A2F কে আমরা হচ্ছে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। তো প্রথমে আমরা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যার উপর পাওয়ার লিখে নিই, 0 1 2। তো এবার হচ্ছে আমরা একটু হিসাব করে নিই, লিখি A গুণ, তারপর হচ্ছে হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16, 16 লিখলাম। এর উপর পাওয়ার হচ্ছে 2, তো আমরা সেটা ভিত্তির উপর লিখবো, প্লাস 2 গুণ হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16, আর এখানে 2 এর উপর পাওয়ার হচ্ছে 1, সেটা আমরা ভিত্তির উপর লিখবো, প্লাস তারপর হচ্ছে F গুণ হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16, তো পাওয়ার F এর উপর পাওয়ার হচ্ছে 0, সেটা লিখলাম। আমরা জানি হেক্সাডেসিমেলে A এর মান হচ্ছে 10 বা 10 গুণ, এখানে 16 স্কোয়ার মানে হচ্ছে 16, 16 স্কোয়ার মানে হচ্ছে 16 দুইবার লিখে গুণ করা। তো 16 স্কোয়ার মানে হচ্ছে 256 যোগ 2, আর 16 উপর পাওয়ার মানে 16 একে 16 একবার লিখে গুণ করা। আর এফ, এফ এর মান হচ্ছে 15। হেক্সাডেসিমাল সংখ্যা এফ এর মান হচ্ছে 15, আমরা লিখলাম গুণ। আর 16 উপর যে পাওয়ার 0 আছে, এর কারণে 16 মান হবে 1। আমরা জানি 16 টু পাওয়ার 0 ইকুয়াল বা মান হবে 1, একে আমরা লিখলাম 1। তো এটি হিসাব, তো 10 আর 256 গুণ করলে হবে 2560, আর 16 2 দিয়ে গুণ দিলে হবে 32, 15 একে 15, আমরা একটু যোগ করে নিই। এবার হচ্ছে 5 আর 2 7, 7 আর 0 যোগ করলে 7ই হয়। আর 2 একে আর 3 4, 4 আর 6 10, 10 এর 0 হাতে আছে 1, 5 আর একে 6, 2 26 ও 7। এটাই হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা। তো আমরা হেক্সাডেসিমেল সংখ্যা A2F কে যদি ডেসিমেল সংখ্যা রূপান্তর করি তাহলে সেটা হবে 2607।